উনি যেহেতু ভারতে ছিলেন 10 বছর না কত বছর, ভারতের সাথে ওনার কি অবস্থা, কি পরিসংখ্যান, কি তার সম্পর্ক আল্লাহ জানে। কিন্তু উনি যখন কথা বেশি বলেন তখন আমাদের কাছে সবসময় সন্দেহ হয়। ঘর পোড়া গরু ভাই, মেঘ দেখলে, লাল মেঘ দেখলে ভয় পায়, ওনার আবার আগুন লাগলো। তো ওনাকে যত, আমরা আগেও বলেছিলাম, আপনার অনুষ্ঠানেই বলেছি, যত কম প্রজেকশন করা যায়। তারেক রহমান প্রথম দিকে কথা বলতেন না, সংসদে বসে বসে খালি উনি খালি দেখতেন আর টেবিল চাপড়াতেন। এখন উনি কথাবার্তা বলেন। বাট ইদানিং এস আলমের ইস্যুতে এবং ইসলামী ব্যাংক ইস্যুতে উনি সরব হয়ে উঠেছেন। কালকে দেখলাম উনি বলছেন ওই যে গাড়িতে উঠেছিলেন এসএলএন গাড়ি, এটাকে উনি সাফাই দিচ্ছেন। আরে ভাই, সাফাই দেওয়ারও তো একটা ইয়ে আছে, শাক দিয়ে তো মাছ ঢাকা তো যায় না। উনি উনি উঠলো এসালমের গাড়িতে, তারপরে কিন্তু বিএনপি থেকে ওনাকে শোকজ করা হয়েছিল যে কেন আপনি উঠলেন। এখন উনি অস্বীকার করুন, উনি বলে ওনার 4টা গাড়ি আছে। ওনার 4টা গাড়ি আছে, 4টা ড্রাইভার আছে, উনি গরিব না, উনি বড় লোক। আমি ওনাদের আয়ের উৎস জানতে চাই। আমিও চট্টগ্রামের লোক, এগুলো কক্সবাজারের পেকিওয়ার লোক, আমি জানি তো ভাই। যদি বেগম খালেদা জিয়া ওনাকে প্রতিমন্ত্রী না করতেন অথবা সচিব পর্যায়ে ওই তার যে এক্সপার্টিস আছে, উনি যে লেখাপড়া করেছেন, না করতেন, তাহলে কোথায় থাকতেন আপনি? কোথায় থাকতেন আপনি? এস আলম পরিবার আমাদের একই পাড়ার বাসা, একই পাড়ায় বাসা ভাই, 100-150 গজ দূরে। আমরা ছোটবেলা থেকে তাদেরকে চিনি, দেখেছি, তাদের প্রত্যেকটা ভাইকে চিনি, ওনার মাকে দেখি, চিনি, ওনাকে পার্সোনালি চিনি। ওনারা কিভাবে উত্থান হয়েছে, ওনাদের বাস ছিল। আচ্ছা, এই যে উত্থান হয়েছে, এসালমকে নাকি পরিচয় করিয়ে দিয়েছে আওয়ামী লীগের সঙ্গে আখতারুজ্জামান বাবু, আপনার পরিচিত আখতারুজ্জামান বাবু সাহেব। অবশ্যই অবশ্যই, আখতারুজ্জামান বাবুর ভাগনা তো ও এস আলম, আখতারুজ্জামান বাবুর ভাগনা। তো এস আলম খুবই শান্ত এবং খুবই মিষ্টভাষী, কম কথার মানুষ। আমি বহুবার দেখেছি, কথা হয়েছে জেনারেল ক্লাবে, অনেকবার দেখা হয়েছে ওনার সাথে আমার। কিন্তু ওনাকে যে পিক আপ করবে এবং ভারত এবং শেখ হাসিনা, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, বাংলাদেশের আর্থিক সেক্টরটাকে, পুরো সেক্টরটাকে করায়ত্ত করার জন্য, এটা তো কখনো ভাবিনি। দেখেন আপনি কি নেক্সাসটা। এস আলমের কিন্তু কোনো বদনাম নাই বাংলাদেশে, ছিল না চিটাগে। আছে না যে এই যে যেটা হয় আর কি, লাল পানি, যেটা আমাদের মন্ত্রী সাহেবরা খুব গর্ব করে রাত্রে খান, আমাদের আমির খসরু তরফ, এটা ছাড়া ঘুম হয় না, এটা না খেলে ওনার ঘুম হয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি আমার চাচার বন্ধু, আমি ছোটবেলা থেকে ওনাদেরকে চিনি, আমাদের বাসায় উনি অনেকবার এসছে। উত্তরা গ্রুপের যে চেয়ারম্যান মরহুম মখলুসুর রহমানের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, সেই হিসেবে ওনার সাথে ওনাদেরকে তো আমরা চিনি। এখন ওনারা যদি আজকে এসে এত বড় বড় কথা বলেন, বাংলাদেশটাকে যদি জায়গির মনে করেন, অসুবিধা নাই। কিন্তু আপনারা মাত্র 2 বছর আগের কথা ভুলে গেলেন কেন? তার 4 বছর আগের কথা ভুলে গেলেন কেন? ভুলে তো যাবেনি, কারণ আপনারা তো সবসময়, আমি তো হাসিনার আমলেই বলেছি, 2023 সালে বা 22 সালের শেষে 244 কোটি টাকা ঋণ নিয়েছিলেন আমির খসরু এস আলমের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে। সেই সময় উত্তাল আন্দোলন, পালিয়ে বেড়াচ্ছে বিএনপির নেতা কর্মীরা, উনি 244 কোটি টাকার লোন পায়, 244 কোটি টাকার লোন পায় ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে। আমার কাগজ আমার কাছে আছে, এগুলো তো আমরা সবসময় বলেছি। তারপরেও তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে নতুন বাংলাদেশে বিএনপি ক্ষমতায় এসে বিপুল ভোটে তারা এই নেক্সাসটাকে ভাঙতে পারলেন না, এবং এদেরকে দিয়ে আরো নতুন লোক ঢুকিয়ে, জাহেদুর রহমান টমান, এদেরকে ঢুকিয়ে, শাহেদ আলম, এদেরকে ইনক্লুড করে এই নেক্সাসটাকে একটা অপ্রতিরোধ নেক্সাস করে ফেলেছে। এখন আপনি তাদের বিরুদ্ধে কথা বলবেন, আপনার এগেন্স্ট এখন নতুন নাকি তারা নাকি আইন করছে। আগে ছিল ডিজিটাল সিকিউরিটি, আর এখন হলো সুরক্ষা আইন, ডিজিটাল সুরক্ষা আইন। পার্থক্য কি আমি জানি না, এটা তারা করছে। এখন আমার প্রশ্ন হলো, আপনারা এই ব্যাংকটাকে, আওয়ামী লীগ চেষ্টা করেছে করায়ত্ত করতে। এস আলমের কাছে 8টা ব্যাংক ছিল, ইসলামী ব্যাংক সহ, এবং কিভাবে টাকা নিয়েছে, কত টাকা নিয়েছে, সবাই এগুলো জানি আমরা। এই টাকাগুলো উদ্ধারের বদলে আপনি তাকে আবার ব্যাংকটাকে বিভিন্ন ফাঁকে ফোকরে ফিরিয়ে দেওয়ার যে চেষ্টা, এবং ইতিমধ্যে তারা গত 17 সাল থেকে নিয়ে পর্যন্ত 10 বছর, তো প্রায় 8 বছর, 8 বছরে আপনি তো, ওরা তো ওদের জায়গা বসিয়েছে, বহু ছাত্রলীগ কর্মী, বহু আওয়ামী লীগের লোক, বহু আত্মীয় স্বজনকে তারা ব্যাংকে ঢুকিয়েছে। তারপরেও তারা ব্যাংকের মেইন কাঠামোটা ভাঙতে পারেনি, ব্যাংকের যে ভিতরের কাঠামোটা, এটাকে ভাঙতে পারেনি। এই কারণে খুরশেদ আলমকে এখানে দেওয়া হয়েছে। খুরশেদ আলম তো জেলে থাকার কথা ভাই। হাসিনার আমলের এই যে আপনার কেলেঙ্কারি, যে ব্যাংকের যে টাকা চুরি হলো বাংলাদেশ ব্যাংকের, এই টাকা চুরির জন্য অদক্ষতা এবং অযোগ্যতা এবং অবহেলার কারণে এইগুলি সবগুলার জেল হওয়া উচিত এবং জেলে থাকা উচিত। উপরন্তু উনি শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ লোক এবং বাংলাদেশ তৎকালীন গভর্নরের ঘনিষ্ঠ লোক।
হাসিনার ঘনিষ্ঠ লোক, তাকে কেন আপনি এখানে চেয়ারম্যান দিলেন? মোস্তাক রহমান ঠিক আছে, সে আওয়ামী লীগ করতো না, সে বিএনপি ঘরানার লোক ধরা যায়, তাকেও চিনি, গার্মেন্ট ব্যবসায়ী, তাকেও ভালো করে চিনি, কিন্তু আপনি তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করলেন। ঠিক আছে, আমি ধরে নিলাম। এখানে দুইটা কথা, একটা আমি বলছি অলরেডি যে হোটেল সেরেনা যে তৈরি করছে আমির খসরু মাহমুদ চৌধুরী, তখন এই বোর্ডের সদস্য ছিলেন মুস্তাকুর রহমান, এবং এই এসালমের ভাই যে লাবু, এই লাবুর একটা কোম্পানি আছে, ওই কোম্পানির শেয়ার হোল্ডার কিন্তু এই মুস্তাক রহমান। সুতরাং এদিক দিয়ে কিন্তু আবার এসালম খসরুর সঙ্গে এই মুস্তাকুর রহমানের খুব ভালো গভীর সম্পর্ক। এই যে লাবু বলছেন, এই লাবু কিন্তু মন্ট্রিলে থাকে, বুঝতে পেরেছেন? ও লাবু এখন আপনাদের থাকে, মন্ট্রিলে থাকে, দীর্ঘদিন পর্যন্ত মন্ট্রিলে থাকে। এবং যে ইয়ে যেটা আছে, যে ওই যে এনআরবি ব্যাংকের যে চোরটা, ওই যে কি নাম হিন্দু লোকটা, যে 3,000 কোটি টাকা নিয়ে যে পালিয়েছে, আরে আরে প্রশান্ত কুমার হালদার, পিকে হালদার, হ্যাঁ, পিকে হালদারের টাকা এই লাবুর থ্রু দিয়ে, এখানে আরেকজন আছে মোস্তাক সরকার বাঙালি, তাদের কাছে টাকাটা এসেছে, এবং এখানে তারা বেশ কিছু বড় বড় প্রপার্টি কিনেছে। আমার কিছু কিছু ডকুমেন্ট আমরা বের করেছি। ইতিমধ্যে মাফিয়াদের সাথে তাদের প্রবলেম হওয়াতে তাদের বাসাটা গুলি টুলি হয়েছে, এটা নিয়ে নিউজ আমরা করেছি। নিউজ পড়েছিলাম যে লাবু, এইটা একটা ভয়ঙ্কর অশুভ চক্র। তার পিছনে ছিল ভারতের বাংলাদেশের শেখ হাসিনা সরকার, এবং আরো আন্তর্জাতিক কিছু থাকতে পারে। কারণ তাদেরকে আপনি ব্রেক করা, তাদের ভিতরে ঢোকা খুব কঠিন। দেখেন, আপনি আবার ফিরে আসছি, কিন্তু পুরা গ্রুপটা কারো কিচ্ছু হচ্ছে না, অথচ কিন্তু যারা মারা গেল, যারা জীবন দিল, এই যে 1400-র উপরে মানুষ মারা গেল 15 দিনের মধ্যে, আরো 30,000 হলো, তারা কেন দিল? হাসিনাই তো ভালো ছিল। আমি তো আপনাদের শোতে এসে দুঃখের সাথে বলে যাচ্ছি আজকে, এইটাই যদি আপনারা করতেন, মোস্তাক সরকারকে আপনার গভর্নর বানাবেন, তারপরে আপনার ওই যে মোস্তাক আহমেদকে, তারপরে আপনার খুরশেদ আলমকে আপনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করবেন, যেইভাবে শেখ হাসিনা শেখ আলমকে দিয়েছিল, চুপ্পুকে ভাইস চেয়ারম্যান করেছিল। তাহলে আপনি যদি এটাই করেন, আওয়ামী লীগের এটাই করতেন, তাহলে আমাদেরকে স্বপ্ন দেখালেন কেন? জাতিকে কেন স্বপ্ন দেখালেন? জাতিকে কেন বললেন জিয়াউর রহমানের স্টাইলে মদিনার সনদে সবকিছুতে দেশ চলবে? এই কথাটা বলা তো উচিত হয়নি। আপনারা, আমি বারবার বলেছি, জামাত ইসলামকে প্রতিহত করতে গিয়ে, তাদেরকে ল্যাং মারতে গিয়ে, ফুটবলের ভাষায় যেটা ল্যাং মারতে গিয়ে, আপনারা কিন্তু নিজে এমন এক গর্তের ভিতরে পড়তে যাচ্ছেন, সেই গর্তের থেকে উঠানোর মতো কেউ থাকবে না। কারণ তরুণ প্রজন্ম, বৈষম্য বিরোধী বলেন, ছাত্র বলেন, সাধারণ লোক বলেন, সবাই আপনাদেরকে এখন গালাগালি করছে আপনাদের নিজেদের কর্মকাণ্ডের কারণে। অথচ সবাই করছেন না, যারা করছেন, যারা আজকে এগুলির ব্যাপারে এই তারেক রহমানকে দিয়ে বিভিন্ন রকমের ভুলভাল কথাবার্তা বলিয়ে ট্রল করানো, এবং সরকারটাকে একটা ব্যর্থ সরকার হিসেবে পরিচালনা করা, এবং সাথে সাথে আওয়ামী লীগের লোকজনকে ছেড়ে দেওয়া। আমি অবাক হব না যদি শেখ এসালম বাংলাদেশে ল্যান্ড করে, আমি অবাক হব না। কারণ আপনি সিভিল ইয়েতে, কোর্টে, সিভিল আইনে তৎক্ষণাৎ কোন শাস্তি হয় না, ফৌজদারি আইনে হয় তৎক্ষণাৎ শাস্তি, তৎক্ষণাৎ। এখন সিভিল আইনে আমি অবাক হব না যদি ইসলামকে নিয়ে এসে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উপদেষ্টা নিয়োগ করে, যে আপনি এতগুলো ব্যাংক চালিয়েছেন, আমাদেরকে আপনি একটু বুদ্ধি দেন। এটা আমি অবাক হব না। হতেও পারে। বলেছেন যে এসালমের পরিবার কিন্তু নামাজি, ধর্মকর্ম করে, এমনি কথাবার্তা ভালো। এসালমের মাথায় দাগ ভাই, এখানে দাগ, এই যে নামাজ প্রথমে দাগ হয়ে গেছে। আবার ওই এসালমের মার মৃত্যু হয়েছে কিন্তু ইউনূস সরকারের আমলে, তখন চাইছিল দেশে আসতে, কিন্তু ইউনূস সরকারের কাছ থেকে কোনো সবুজ সংকেত পায় নাই। এখন একটা কথায় আসে, সেটা হচ্ছে কি, আপনি একটু বলবেন সংক্ষেপে, যে আমরা শুনেছি যে বেগম জিয়ার সময় নাকি আমির খসরু মাহমুদ চৌধুরীকে বেগম জিয়া মন্ত্রী থেকে বরখাস্ত করেছিলেন। এটা সত্য কি না জানি না। দেখুন, বরখাস্ত করেননি, তবে আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশের জনগণের জন্য যে একটা দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়েছে, সেটা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। 2005 সালে যখন 4-5 সালে যখন শেখ হাসিনা বিরোধী দলে এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী ছিল বাণিজ্য মন্ত্রী। উনি কোনো কনসালটেশন ছাড়া, কোনো পারমিশন ছাড়া, কোনো আগে পিছে চিন্তা না করে উনি ঢাকায় তাইওয়ানের ট্রেড সেন্টার খুলে ফেললেন, যার ফলে তাইওয়ানের ব্যাপারে অত্যন্ত সেন্সিটিভ। এটা তাদের একটা প্রভিন্স তারা মনে করে, এটা তাদের ল্যান্ড মনে করে। আমেরিকার সহায়তায় এবং চায়না বিরোধী শক্তির সহায়তায় এটা টিকে আছে তাইওয়ান, তারা মনে করে, সেটা তারা দাবি করে। সেই জন্য চায়নার চাইনিজরা তো রাগারাগি করে না ভাই,
চিল্লাচিল্লি করে না, গালাগালি করে না, হাতাহাতি করে না, ওরা চুপ করে সহ্য করে নেয়, পরবর্তীতে অ্যাকশন নেয়। এটাই নিল। গত 15-16 বছর 17 বছরের যে বিএনপি যে নিদারুণ কষ্টে ছিল, চায়নার থেকে কোনো হেল্প পায়নি। অথচ জিয়া রহমানের আমল থেকে, খালেদা জিয়ার আমল থেকে ঐতিহাসিক ভাবে চায়না আমাদের বন্ধু ছিল। যেহেতু আমরা ভারতের বিরোধী, ভারতের নির্যাতনে অতিষ্ঠ, ভারতের ব্যাপারে আমাদের সবসময় একটা প্রতিবাদী অবস্থান আছে, এই জন্য চায়না আমাদেরকে সবসময় সহানুভূতিশীল দেখতে পারছে। এই আমির খসরু মাহমুদ চৌধুরীর স্টুপিডিটির কারণে, একেবারে আমি একদম শুদ্ধ ভাষার স্টুপিডিটি, সেই জন্য বাংলাদেশের সাথে, জাতীয়তাবাদী দলের সাথে চায়নার একটা দীর্ঘস্থায়ী একটা বৈরূপ সম্পর্কের সৃষ্টি হয়। এটা এখন ইউনূস সরকার আসার পরে যাওয়া আসা হচ্ছে, এবং তারেক রহমানও বোধহয় চায়নায় যাবেন, চায়নার সাথে একটা ভালো ডিল হওয়ার কথা। কিন্তু সবচেয়ে আশঙ্কাজনক হচ্ছে ভারত কিন্তু বসে নাই, বসে নাই, তারা কিন্তু কাজ করছে, যার ফলশ্রুতিতে মন্ত্রিসভার বৈঠকে গত 4-5 দিন আগে আপনারা দেখেছেন, চাইনিজ যে ইনভেস্টমেন্ট প্রজেক্টটা ছিল, এটাকে অনুমোদন দেওয়া হয়নি। আপনি দেখেছেন এটা? না, আমি শুনলাম না যে চাইনিজ ইকোনমিক অর্থনৈতিক করিডোর পাস করবে, ওটা করা হয় না, ওটা করেনি। না, এটা তারা বাইপাস করে, এটা তারা সাইডে আচ্ছা, এ ব্যাপারে আমি আসবো, আরো আলোচনাও আছে আরো, কিন্তু মানে এই পর্যায়ে ইসলামী ব্যাংক নিয়ে আমি একটু শেষ প্রশ্নটা করতে চাই। সেটা হচ্ছে যে সংসদে আপনি দেখেন যে একটা আইন করা হলো যে ব্যাংকগুলোকে পুরানো মালিকদেরকে ফিরিয়ে দেওয়া হবে, এই আইনটা তো করা হলো। তারপরে মুস্তাকুর রহমান গভর্নর, খোরশেদ আলম চেয়ারম্যান। আমরা তারেক রহমানের ভূমিকাটা যদি দেখি, আপনার খেয়াল আছে রাজু ভাই, আপনি তো বেশি দিন আগের কথা না, মনে থাকার কথা, যখন এস আলমের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন কোর্টে একটা মামলা করলো, তখন শপথবদ্ধ বিচারপতি এনায়েতুর রহিম, আছে না খেয়াল, সে ওই এস আলমের বিরুদ্ধে এইসব মামলাগুলো 5 মাসের জন্য সে পোস্টপোন করলো। তার মানে শেখ হাসিনা নিজে এস আলমকে রক্ষা করেছেন, হয়তো তার ছেলের জন্য, তার ছেলের সঙ্গে এস আলমের চুক্তি আছে। তখন আমরা বলতাম শেখ হাসিনাকে ভুল বোঝানো হচ্ছে। এখনো কি আমরা ঠিক সেটাই বলবো? যখন গত পরশুদিন সংসদে দাঁড়িয়ে আমির খসরু বলতেছেন যে আপনারা কে ঋণ নেন নাই, জামাত ইসলামের এমপি বলছে আমাদের ঋণ নাই, বলে আপনাদের ঋণ নাই মানে আপনারা, মানে আমির খসরু বলতেছে আপনাদের ঋণ নাই মানে আপনারা ফ্রিজ কিনেন না কিস্তিতে, মোবাইল কিনেন না। আচ্ছা ভাই, ফ্রিজ মোবাইল কিস্তিতে কিনা আর 80-90 কোটি টাকা ঋণ খেলাপি এক কথা হলো? ও এখন তারেক রহমান পাশ থেকে বলে, মানে জামাতের এমপিদের দেখিয়ে এদের সবগুলো জমিদার, তারেক রহমান নিজে বলতেছে সবগুলো জমিদার। এখন তারেক রহমান কি এগুলো বোঝে না যে এভাবে এই যে একটা সরকার নতুন শুরু হয়েছে? ভাই আপনি তো জানেন যে ব্যাংক থেকে 4,500 কোটি টাকা উঠে নিয়ে গেছে পাবলিক, কারণ তারা রিস্ক মনে করতেছে। একটা ব্যাংকে হাসিনা ধ্বংস করে দিছে, ডক্টর ইউনূস তার 1.5 বছরে মোটামুটি ঠিক করছিল, এখন আবার এই সরকারের 3 মাসও যায় নাই, এই খসরু সালাউদ্দিনরা এই ব্যাংকটাকে ধ্বংস করে দিচ্ছে, আর্থিক খাতকে ধ্বংস করে দিচ্ছে, অর্থনৈতিক খাতের কিনে নিয়ে যাচ্ছে। এটা কি তারেক রহমান দেখে না, নাকি তিনিও মানে ওই আসালামের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ? এখানে জিনিসটা আসলে আমার কাছে প্রশ্ন জাগে, আপনার মতো আমার কাছেও রাজনৈতিক সচেতন যে কোনো মানুষ চিন্তা করলেই কষ্ট পাবে এবং চিন্তা করবে। এখানে মধ্যে জিনিসটা এত ইজিলি ব্যাখ্যা করা যাবে না। আপনি দেখেন আসলে ইসলামী ব্যাংকটা কেন শেখ হাসিনা নিয়ে নিয়েছে, এবং একই পন্থায় বিএনপি নিয়ে নিতে চাচ্ছে, বা বিএনপি সরকার এটাকে নিউট্রালাইজ করতে চাচ্ছে। কারণ এটা বলা হয় এটা জামাত ইসলামিক ব্যাংক, তাদের ফিনান্সের একটা সূত্র। তাহলে এই ব্যাংকটা যে খুব ভালোভাবে এশিয়ার মধ্যে অন্যতম একটা ভালো ব্যাংক হিসেবে পরিচিত হলো, এবং তাদের ঋণ খেলাপির সংখ্যা সবচেয়ে কম ছিল, তাদের নিয়মানুবর্তিতা বেশি ছিল, তাদের অফিসারদের ব্যবহার ভালো ছিল, এবং তারা এই টাকা দিয়ে জনকল্যাণমূলক কয়েকটি বড় বড় হসপিটাল করেছে ইত্যাদি। ভাই আপনি আমাকে দেখাতে পারবেন বাংলাদেশের কোনো একটা ব্যাংক, যে সুদী প্রতিষ্ঠান আমরা বলি, সুদকর ব্যাংক, কোন বীমা প্রতিষ্ঠান, কোনো কিছু ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক কোনো হাসপাতাল করেছে কোথাও দেখেছেন? আমি তো ইসলামী ব্যাংক হাসপাতালে গিয়েছি, তাদের সেবা, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, তাদের স্ট্যান্ডার্ড ভেরি গুড ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য প্রাইস। তাদের খুব সুলভে জনসাধারণকে চিকিৎসা করে। তারা ইবনে সিনা করেছে, আপনার ডায়াগনস্টিক সেন্টার করেছে, বাংলাদেশের মধ্যে সব জায়গাতে এটা আছে, কিন্তু তাদের সেবার মান এবং তাদের প্রাইস খুব সহনীয় পর্যায়ে। তো এখন আপনি যদি এটা না করতে পারেন, বিএনপি যদি করতে না পারে, অন্য কল ধরতে পারে, তো ভাই এটা আপনি নিজে খেতে পারবেন না, কুত্তাকে খাইয়ে দেবেন ভাই? নিজে করতে পারছেন না আপনি, ওদের এই জিনিসটা, আপনি তাদের এই ভালো জিনিসটা যে জনগণ সেবা পাচ্ছে, জনগণ ভালো বলছে,
সেটাকে আপনি ধ্বংস করে দিবেন হাসিনা স্টাইলে? এটা তো ঠিক না। এটা তারেক রহমানের কাছে বা বিএনপির কাছে জনগণ আশা করে না। আর তারেক রহমানও এই ব্যাপারটা আমার মনে হয় যে লন্ডনে যে কথাটা বলেছিলেন 25 তারিখে বা 24 তারিখে বলেছিলেন 2024 সালে, আপনার মনে আছে কিনা জানি না, আমি বাংলাদেশে আসার আগে 25 সালের, যে আমার দেশে যাওয়া, আমার যে কোনো সিদ্ধান্ত আমার উপর ডিপেন্ড করে না, আমার একক একক সিদ্ধান্ত নিয়ন্ত্রণাধীন না। নয়। তো এখন আমরা জানতে চাই আল্লাহ ছাড়া আর কার সিদ্ধান্তের উপর আপনি ডিপেন্ডেন্ট? আমরা প্রত্যেকে আমাদের উপর ডিপেন্ডেন্ট না। আমরা যারা মুসলমান, আমাদের যাদের ইমান আছে, তারা সবসময় মনে করি আল্লাহ যদি চায়, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আল্লাহ আমাকে যে হুকুম দেয়, তাহলে আমি করতে পারবো। তো তারেক রহমানকে ওই একক যে না, এটা কি উনি আল্লাহকে বুঝিয়েছিলেন না অন্য কোনো শক্তিকে বুঝিয়েছিলেন? সেই শক্তিগুলি কি এখনো আছে? এখনই কি ওনার উপর প্রেশার আছে? তাহলে গত কয়েকদিন পর্যন্ত যেভাবে এই সালোমের নিয়ে, ইসলামী ব্যাংক নিয়ে সালাউদ্দিন আহমেদ ঘন্টার পর ঘন্টা সাফাই দিলেন, তারপরে উনি যা তা কথা বললেন, আমির খসরু এসে আবার সবাইকে বললেন এখানে এই হাউসের ভিতরে ঋণ কার নাই? কেন ঋণ না থাকতে পারে না? একটা প্রফেসর বা একটা নর্মাল একটা চাকরিজীবী বা নর্মাল একটা মানুষ এমপি হয়েছে ওখানে জামাত থেকে বা বিএনপি থেকে হতে পারে, তার কোনো ঋণ নাই, তাই এসে খুব কম খায়, কম আয় করে, অসুবিধা কি? এই জিনিসগুলোকে আপনারা অবাস্তব মনে করছেন কেন? কারণ আপনারা এই জিনিসটাতে অভ্যস্ত না। আপনারা বিএনপি ক্ষমতায় থাকলেও আপনারা সিঙ্গাপুর যাবেন চিকিৎসা করতে, বিএনপি ক্ষমতায় না থাকলেও আপনারা সিঙ্গাপুর যাবেন, বিএনপি ক্ষমতায় থাকলেও আপনারা সেরেনা হোটেল বানাবেন 2-3টা করে, ব্যবসা করবেন, 240 কোটি টাকা লোন পাবেন, আপনাদের বিজনেস অ্যাজ ইউজুয়াল। বাট বিএনপির নেতাকর্মীদের জন্য, বেগম খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য, আমাদের জন্য, আপনার জন্য এটা বিজনেস অ্যাজ ইউজুয়াল না। আমরা 16 বছর দেশের মাটি দেখিনি, বাবা মা দেখিনি, বাবা মা দাফন দিতে পারেনি, বাবা মা মারা গেছে, কবর পেয়েছি। এটা ওনারা এই ফিলিংসটা কোনোদিন বুঝবে না। ওনারা বলবে আপনারা বিদেশে আছেন, ভালো আছেন, আপনাদের সমস্যা কি? আপনাদের সমস্যা কি? আপনারা যে একটা এত বড় জন সমর্থন সহ যে দলটা, যাদেরকে মানুষ এত ভালোবাসে, জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে, সেই দলটাকে 16-17 বছর ধরে ক্ষমতার বাইরে রেখেছেন ষড়যন্ত্রের মাধ্যমে। এই বিচার তো আপনাদের একদিন না একদিন বাংলাদেশের মাটিতে হবে। শেখ হাসিনার মতো মানুষ যদি এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, আপনারা কি মনে করেন যে আপনারা পুলিশ, র্যাব, বিজিবি, বিডিআর দিয়ে আপনারা এইভাবে টিকে থাকতে পারবেন সারাদিন? আমি বিএনপি সমর্থন করি, বিএনপি আজীবন ধারণ করি। এই জন্য আমার কাছে কষ্ট লাগে যে আমরা আওয়ামী লীগের ভাষায়, আওয়ামী লীগের ল্যাঙ্গুয়েজে কথা কেন বলবো, এবং আওয়ামী লীগকে ফিরে আনার একটা চেষ্টা দেখছি এবং ইউনূস সরকারকে আনগ্লোরিফাই করার একটা চেষ্টা দেখছি। আপনার কাছে কি মনে হয় জনাব ক্যাপ্টেন মারুফ রাজু যে বিএনপির ভিতর দুইটা ধারা? একটা ধারা হচ্ছে মানে ওই আওয়ামী লীগের মতো রাজনীতি করতে চায়, ক্ষমতা, টাকা পয়সা, রাজনীতি, প্রয়োজন আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, আর একটা অংশ আসলে জুলাইয়ের পক্ষে। মানে দুইটা ধারা হয়ে গেছে এখন বিএনপিতে। কিন্তু অবশ্যই দুইটা ধারা একেবারে মানে একদম খুব উজ্জ্বল হয়ে উঠেছে, এটা দেখা যাচ্ছে এখন। এই যে ধারাটা কোনো লুকানো, হ্যাঁ। তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো যেই ধারাটা আপনি প্রথমে বললেন, এরাই এখন বাংলাদেশের রাজনীতি পরিচালনা করে, সরকার পরিচালনা করে। এটা হয়ে গেছে প্রবলেমটা। এই আমির খসরু, সালাউদ্দিনরা হচ্ছে ওই ধারা। এই নেক্সাসটাকে, এই অশুভ নেক্সাসটাকে কোনোভাবেই আল্লাহ যদি তাদেরকে মানে উঠিয়ে না নেয় বা তাদের হায়াত শেষ না করে, এদের কাছ থেকে পরিত্রাণ পাওয়ার বিএনপির নেতা কর্মীদের কোনো উপায় নাই। আর এদেরকে আপনার হুজুর, এদের গাড়ির সামনে আপনাদের দৌড়াতে হবে। আপনাদের ছেলে মেয়েরা এদের জন্য স্লোগান দেবে, জীবন দেবে, এদের ছেলে মেয়েরা বিদেশে পড়বে। এই একটা সেম সাইকেল চলছে। বিদেশ থেকে এসে ক্রিকেট বোর্ডের পরিচালক হবে, ক্রিকেট বোর্ডের পরিচালক হবে। একটা তো লজ্জা স্বাভাবিক। এই যে এইগুলোর কথা, যেগুলি যে কথা বলবেন, সব আমার পরিচিত। তামিম ইকবালের বাবা ইকবাল খান আমার খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন, উনি খুব ক্রিয়ামোদী ছিলেন, আমরা সাথে ফুটবল খেলতাম, উনি ফুটবল কোচিং করাতেন, উনি আমাদের খুব ভালোবাসতেন। আমরা সকালবেলা যে ওখানে কোচিং করে স্টেডিয়ামের পাশে ওনার হোটেল, খাজা হোটেল এখনো আছে, ওনার হোটেলে আমরা ফ্রি খাইতাম। খুব এই যে তামিম ইকবালরা ছোট ছিল, আর একটা ভাই আছে নাফিজ ইকবাল, এদেরকে আমরা ছোট থেকে দেখেছি। আজকে তাদেরকে দিয়ে আপনারা ক্রিকেট বোর্ড করেছেন, ভালো কথা, বা চক্ষু লজ্জা তো রাখেন না। ক্রিকেট বোর্ডে আমির খসরুর ছেলে, সালাউদ্দিন আমাদের ছেলে, ইত্যাদির ছেলে, রাসনা ইমাম, বাবু বাচ্চার ওয়াইফ, তাদেরকে দিতে হবে কেন? এই যে তারেক রহমান ওই দিন কোন একটা কলেজের বোধহয় নাম পরিবর্তনের কথা প্রস্তাব করেছে সচিব, কোথায় একটা কলেজ, বেগম খালেদা জিয়া নামে, উনি বলেছে না, আমি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত কলেজে আমি আমার মায়ের নাম, মানে ওনার উদ্দেশ্যটা হচ্ছে আমার মায়ের নাম দিয়ে আমি মায়ের নামে মানুষের ধোঁয়া কামাইতে চাই না। তাহলে এরা যে এখানে গেল ক্রিকেট বোর্ডে, ক্রিকেট বোর্ড তো বাংলাদেশের বাইরে না, সরকারের ভিতরে একটা, বাংলাদেশের একটা অংশ। এখানে 1-1.5 হাজার কোটি টাকা ফান্ড আছে, এই জন্য তো সবাই চায় মধুর চাক।
তাহলে এখানে আপনি কেন হস্তক্ষেপ করলেন না? আপনি বলছেন নিজে স্বজনপ্রীতি হবে না, যেটা জিয়া রহমান করতেন। জিয়া রহমানের ভাই, বোন, মা, বাবা কোনোদিন কাউকে কেউ দেখেনি জিয়া রহমান যখন ক্ষমতায় ছিলেন, কোনোদিন দেখেনি। জিয়া রহমানের আপন ভাই বলেছে যে আমি ওর ভাই, কিন্তু মানুষ আমাকে চেনে না। দ্যাট ওয়াজ জিয়া রহমান, দ্যাট ইজ আওয়ার লিডার। উই ওয়ান্ট লিডার লাইক দ্যাট। আমরা তারেক রহমানকে ওরকম চাই। আপনি বুঝে নেন, সবকিছু বুঝে নেন, আপনার বুঝতে যতক্ষণ সময় লাগে আপনি অ্যাকশন নেন। সালাউদ্দিন আহমেদ টাইমে যদি কোনো বিদেশি শক্তির চাপ থাকে, অন্য কিছু থাকে, এটা আপনি প্রকাশ করেন। আপনি অসহায়, আপনার কেউ নাই, আমরা জানি। জনগণ ছাড়া, আমরা ছাড়া আপনার আর কেউ নাই। বেগম খালেদা জিয়া ছিল না। বেগম খালেদা জিয়া কয়েক কিলোমিটার দূরে বন্দী ছিল, আর ওনারা কয়েক কিলোমিটার দূরে ওনারা মিটিং করতেন, স্থায়ী কমিটির মিটিং, অমুকের মিটিং, ধান্দার মিটিং। তারপর এই মিটিং এ কিছু কিছু মিটিং এ নাকি আবার নাকি স্কাইপে নাকি সালাউদ্দিন আহমদ যুক্ত হতো। তাহলে ওনারা তাকে মুক্ত করে নাই, ওনারা তাকে মুক্ত করতে চেষ্টা করে নাই। উনি জায়গার নাজিবুদ্দিন রোডের পুরানা জেল, যেখানে কেউ মানুষ থাকতে পারে না, বসবাসের অযোগ্য ঘোষণা, সেখানে 3 বছর ছিলেন। সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেছেন, সমস্ত কিছু শেষ হয়ে গেছে নির্যাতনে এবং ইনজেকশনের ফলে, কিন্তু ওনারা কোনো প্রতিবাদ করেনি। ওনারা নেতা কর্মীদেরকে বলেছে আসো ঢাকা, আসার পরে তারা কেউ নাই, তাদেরকে ফোন ধরে না। তো এই জিনিসটা তারা করেছেন। তারেক রহমান যদি এখনো না বোঝে, দিন শেষে মিশন ভাই, দ্য প্রাইস উইল বি পেইড বাই জিয়া পরিবার। যেটুকু অবশিষ্ট আছে তারাই প্রাইস দেয়। জিয়া রহমান জীবন দিয়ে শেখ হাসিনাকে বিশ্বাস করে জীবন দিয়ে গেছেন। খালেদা জিয়া শেখ হাসিনার প্রতি ভদ্রতা দেখিয়ে, আওয়ামী লীগের প্রতি ভদ্রতা দেখিয়ে, র্যাব গঠন করে নিজেদের নেতা কর্মীদেরকে হত্যা করে বিএনপি যে ভুল করেছে, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গাতে দেশের আমরা দীর্ঘস্থায়ী আমরা ট্রমায় পড়ে গেছি, আমরা দুর্বল হয়ে গেছি। শামীম ওসমানকে ঠেকাতে হলে মিশন দিয়ে হবে না, মারুফলা যদি হবে না, এখানে লাগবে ডেভিড, তার মতো একজন লাগবে যে তাকে ঠেকাইতে পারবে, তাকে। সেটা তো আমরা ভুল করেছি, বারবার তো আমরা ভুল করি। এখন আবার আমরা আমাদের নেতা কর্মীদেরকে মারবো, র্যাব তো আবার নতুন নামে হয়েছে। এখন যদি আমরা কথা বলি আমাদেরকে দেশের নিষেধ করবে, আমাদেরকে বলবে এরা বিএনপি শত্রু। কারণ আমরা যদি আওয়ামী লীগের এগেস্টে কথা বলি, বিএনপি শত্রু, জামাতের এগেস্টে কথা বলি, বিএনপির বন্ধু। এই খেলা তো আমরা খেলতে চাই না। বারবার বলেছি, এত বড় ফেভারেবল সিচুয়েশন, এত বড় ফেভারেবল কন্ডিশন তারেক রহমান পেয়েছে। উনি যতই বলুক না কেন, দেশের ভঙ্গুর অবস্থা ইত্যাদি, দেশের পলিটিক্যাল অবস্থা ফুললি 99% ওনার ফেভারে, উইন উইন সিচুয়েশন। সরকারে বিএনপি, বিরোধী দলে জামাত ইসলামী, সাথে আছে এনসিপি, সব হলো স্বাধীনতা প্রমুখের লোক, সবাই জিয়া রহমান খালেদা জিয়াকে শ্রদ্ধা করে। জামাত ইসলামী আপনার কোনো সমস্যা না, কিন্তু আপনি যখন আওয়ামী লীগকে ফিরাতে যাবেন এবং জামাতকে দুর্বল করতে চেষ্টা করবেন, জামাতটা কি তাকে দেখবে না, তারা প্রতিবাদ করবে। তারা তখন সংসদে আছে, 70-75টা সিট আছে, তারা কথা বলতে পারে, তারা তো বোবা না। বোবা